সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক অর্থনীতি, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। আজকে আমি তোমাদের অর্থনীতি চতুর্থ বর্ষের অর্থনৈতিক চিন্তাধারা নিয়ে আলোকপাত করব। অর্থনৈতিক চিন্তাধারা নিয়ে তোমাদের হয়তো আগে তেমন একটা ক্লাস হয় নাই। আজকে আমি অর্থনৈতিক চিন্তাধারার দ্বিতীয় চ্যাপ্টার মধ্যযুগীয় অর্থনীতি নিয়ে আলোকপাত করব। এই ক্লাসটা আমি ব্ল্যাকবোর্ড এবং ডিএসএলআর ক্যামেরার সাহায্যে নেওয়ার কথা, কিন্তু এটা সম্ভব হচ্ছে না। আমাদের বাড়ির পাশে বেশ কয়েকজন করোনা রোগী পাওয়া গেছে এবং আমাদের এলাকাটা লকডাউন করা হয়ে গেছে, সেজন্য আমি ক্লাসটা বাসায় বসে আমার মোবাইলে ভিডিও ধারণ করেই নিতে হচ্ছে। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয়গুলো নিয়ে তোমাদের উপর আলোকপাত করব সেগুলো হচ্ছে কি, এক নম্বরে হচ্ছে কি মধ্যযুগ কী, মধ্যযুগের সময়কালটা নিয়ে আমরা একটু দেখব। মধ্যযুগের দর্শনের বৈশিষ্ট্যটা দেখব, মধ্যযুগের সামাজিক অবস্থাটা দেখব, মধ্যযুগের অর্থনৈতিক বৈশিষ্ট্যটা দেখব এবং মধ্যযুগের একজন বিরাট চিন্তাবিদ সেন্ট টমাস অ্যাকুইনাসের চিন্তাধারাটা আমরা একটু দেখব। হ্যাঁ, এখন আমরা প্রথমে শুরুতে দেখি মধ্যযুগ কী। মধ্যযুগ বলা হচ্ছে, মধ্যযুগ হচ্ছে কি এমন একটা টাইম পিরিয়ড যেখানে সব বাধার আলো পৌঁছায় না। আমরা আধুনিক যুগের মানুষরা কথায় কথায় বলে থাকি, বলা হচ্ছে যে মানে আমরা সবসময় কথায় কথায় বলি যে ও মধ্যযুগের মানুষ, মানে খারাপ অর্থে আমরা এটা মিন করি। মধ্যযুগ বলতে আমরা মনে করি যে এটা অন্ধকার যুগ ছিল, ওটার ওই যুগের মধ্যে তেমন একটা উল্লেখযোগ্য কার্যক্রম সম্পাদন হয় নাই। সেটা সাহিত্যে বলেন, সেটা অর্থনীতিতে বলো, সেটা সামাজিক ক্ষেত্রে বলো, তেমন একটা উল্লেখযোগ্য উন্নয়ন সাধন হয় নাই। সেজন্য মধ্যযুগের এই সময়কালকে অন্ধকার যুগ বলা হয়। মধ্যযুগের টাইম পিরিয়ড নিয়ে অনেকেই অনেক মতামত দিয়েছেন। এখনও পর্যন্ত মধ্যযুগের সময়কাল কত, এর ব্যক্তিগত এটা নিয়ে এক্স্যাক্টলি কোনো তথ্য পাওয়া যায়নি। অনেকে মনে করেন 700 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে মধ্যযুগ বলা হয়। আবার অনেকে বলতেছে যে কি 450 থেকে 1300 সাল পর্যন্ত সময়কালকে মধ্যযুগ বলা হয়। সুতরাং আমরা এখানে দেখতেছি যে কি মধ্যযুগের সময়কাল নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। আবার অনেকে বলতেছে কি ইউরোপের রেনেসার আগে মধ্যযুগ শেষ হয়। আবার অনেকে বলতেছে কি রোম সাম্রাজ্যের পতনের পর থেকে মধ্যযুগে শুরু হয়। সুতরাং মধ্যযুগ নিয়ে অনেকের অনেক মতবাদ এবং অনেক মতভেদ রয়েছে। এটা নিয়ে স্পেসিফিক কোনো এখনও আমরা টাইম পিরিয়ড পাই নাই, কিন্তু এটা ঠিক ওই সময়টাতে মধ্যযুগ ছিল, এটা সত্য। এখন আমরা দেখব মধ্যযুগের দর্শনের বৈশিষ্ট্যটা একটু দেখব। মধ্যযুগের দর্শনের বৈশিষ্ট্যগুলো আমি একটু বলতেছি। এক নম্বরে হচ্ছে কি সম্পদ সম্পর্কে মতবাদ, দুই নম্বরে বলা হচ্ছে কি সর্বাত্মক নৈতিক বিধান, তিন নম্বরে বলা হচ্ছে কি দরিদ্রদের প্রতি দয়া প্রদর্শন, চার নম্বরে বলা হচ্ছে কি ধর্মযাজকদের লেখায় অর্থনৈতিক চিন্তাধারা, পাঁচ নম্বরে বলা হচ্ছে কি ইসলামিক দর্শনের আবির্ভাব। মধ্যযুগ সম্পর্কে, মধ্যযুগে সম্পদ সম্পর্কে যে মতবাদ সেটা বলা হচ্ছে কি মধ্যযুগে অতিরিক্ত ধনী সম্পদের মালিক যাদের আছে তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে। ব্যক্তি সম্পদ অর্জন করতে পারবে, অতিরিক্ত সম্পদ অর্জন করবে যা তার সম্মান রক্ষা করবে। তার সাথে বেশি সম্পদ একজন ব্যক্তি রাখবে না। যদি তার সাথে বেশি সম্পদ সে অর্জন করে তাহলে সে কী করবে, দান করে দিবে গরিবদের মাঝে। ঠিক আছে। এখন দুই নম্বরে বলা হচ্ছে কি সর্বাত্মক নৈতিক বিধান। সর্বাত্মক নৈতিক বিধান হচ্ছে কি মধ্যযুগে ধর্মযাজকদের একটা প্রভাব লক্ষ্য করা যায়। আমরা জানি যে মধ্যযুগ হচ্ছে কি একটা মানে ধর্মের বিধান একটু বেশি প্রচলন ছিল। এক কথায় এখানে ধর্মের গোড়ামি বেশি ছিল। তো এখানে সর্বাত্মক নৈতিক বিধান একটা বলা হচ্ছে কি এখানে যেমন সুদ নিষিদ্ধ ছিল, ধর্মীয় যাজকরা এখানে সুদের বিধানটা হারাম করেছিল, তারা নিষিদ্ধ করেছিল। তিন নম্বরে বলা হচ্ছে কি দরিদ্রদের প্রতি দয়া প্রদর্শন। আমি একটু আগে বলছিলাম মধ্যযুগের সম্পদ রাখতে পারবে একজন ব্যক্তি, কিন্তু দরিদ্র যদি অতিরিক্ত সম্পদ থাকে তাহলে তারা কি করবে, দরিদ্রদের মাঝে তা বিলিয়ে দিবে, দান করবে এবং তারা অতিরিক্ত সম্পদ ধনী গরিবদের মাঝে বন্টন করে দিবে। এরপরে বলা হচ্ছে কি ধর্মযাজকদের লেখায় অর্থনৈতিক চিন্তাধারার ভাব উঠে আসে। আমরা দেখলাম যে মধ্যযুগে যেসব ধর্মযাজক ছিল, যদিও তারা ধর্ম নিয়ে লেখালেখি করতো, ধর্ম নিয়ে কথাবার্তা বলতো, কিন্তু তাদের কথার মধ্যেও বিভিন্ন সময় অর্থনীতি নিয়ে কথাবার্তা উঠে আসে। সেজন্য বলা হচ্ছে কি মধ্যযুগের একটা অবস্থার মধ্যে সেটা হচ্ছে কি ধর্মযাজকদের লেখায় অর্থনৈতিক চিন্তাধারা ফুটে উঠত।
সর্বশেষ যেটা বলতেছি কি সেটা হচ্ছে কি ইসলামিক দর্শনের আবির্ভাব ঘটে মধ্যযুগে। মধ্যযুগে ইসলামিক দর্শনের আবির্ভাব ঘটে, যেমন আমরা কিন্তু একটা জিনিস দেখি মধ্যযুগে কিন্তু এই যে যেমন স্পেন বিজয়, তুর্কি বিজয়, এগুলো কিন্তু মধ্যযুগের সময় হয়েছিল। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওই সময় কিন্তু ইসলামিক দর্শনের আবির্ভাব হয়েছিল। এখন পরবর্তী আমরা যে আলোচনা বলছিলাম সেটা হচ্ছে কি মধ্যযুগের সামাজিক অবস্থাটা সম্পর্কে আমরা একটু জানবো। এর আগে আমরা এখন কিছুক্ষণ আগে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কি মধ্যযুগীয় দর্শনের বৈশিষ্ট্য। এখন হচ্ছে কি আমরা মধ্যযুগের সামাজিক অবস্থাটা একটু সম্পর্কে জানবো। মধ্যযুগের সামাজিক অবস্থাতে 1 নম্বরে বলা হচ্ছে কি সুদ সম্পর্কে সামাজিক বিধান, 2 নম্বরে বলা হচ্ছে কি সামন্তবাদ এবং গোষ্ঠীপ্রথা, 3 নম্বরে বলা হচ্ছে কি শ্রমের সামাজিক অবস্থান, 4 নম্বরে বলা হচ্ছে কি দাসপ্রথা সম্পর্কে সামাজিক বিধান। বলা হচ্ছে কি সুদ সম্পর্কে সামাজিক বিধান। মধ্যযুগে তারা সুদকে নিরুৎসাহিত করছে, সুদ প্রথা নিষিদ্ধ ছিল। তারপরে হচ্ছে কি 2 নম্বরে বলা হচ্ছে কি সামন্তবাদ এবং গোষ্ঠীপ্রথা। তারা গোষ্ঠী ওয়াইজ যে যে বিষয়গুলো তাদের দরকার সেইগুলোই তারা উৎপাদন করত, চাষ করত। 3 নম্বরে হচ্ছে কি শ্রমের সামাজিক অবস্থান। সেখানে শ্রমের সামাজিক অবস্থান ছিল খুবই নিচু পর্যায়ের, সেই জন্য একজনে অন্যজনের বাড়িতে গিয়ে কাজ করা বা অন্য কোথাও গিয়ে কাজ করা সেটা কখনোই করতো না, কারণ সেখানে শ্রমের সামাজিক মর্যাদা ছিল না। 4 নম্বরে বলা হচ্ছে কি দাস প্রথা সম্পর্কে সামাজিক বিধান। মধ্যযুগে কিন্তু দাস প্রথা বিধান ছিল। পরে আমরা অর্থনৈতিক বৈশিষ্ট্যের সময় এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। মধ্যযুগের অর্থনীতির বৈশিষ্ট্য এখন আমরা দেখব। অর্থনৈতিক বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বরে বলা হচ্ছে কি দাস প্রথা এবং অর্থনৈতিক বিধান। মধ্যযুগে দাস প্রথা প্রচলন ছিল, এটা আমরা বলছি। ধর্মযাজকরা একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে কি দাসরা তখনই মুক্তি পাবে যখন তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে। মধ্যযুগে যে সমস্ত নিচু পর্যায়ের কাজ ছিল সবগুলো কাদেরকে দিয়ে করাইতো? দাসদেরকে দিয়ে করাইতো। এবং এই দাসরা তখনই মুক্তি পাবে যদি তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। 2 নম্বরে বলা হচ্ছে কি ব্যবসা বাণিজ্য নিয়ে অর্থনৈতিক কাজ অবহেলিত। মধ্যযুগে ব্যবসা বাণিজ্য করার উপর নিষেধাজ্ঞা আরোপ ছিল। বলতে গেলে ব্যবসা বাণিজ্যকে তারা নিরুৎসাহিত করতো, এই ব্যবসা বাণিজ্য কেউ করতে পারবে না। বলতে গেলে এই ব্যবসা বাণিজ্য টাইপের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো ওই সময় অবহেলিত ছিল। ঠিক আছে। 3 নম্বরে বলা হচ্ছে কি শ্রমের মর্যাদা ছিল অবহেলিত। আমি তো একটু আগে বলছিলাম মধ্যযুগে শ্রমের মর্যাদা অবহেলিত থাকার কারণে ব্যবসা বাণিজ্য করতো না, কারণ কেউ ব্যবসা বাণিজ্যে শ্রম দিত না, কেউ অন্যের বাড়িতে গিয়ে কাজ করতো না, কেউ টাকার বিনিময়ে কোথাও কাজে যেত না, কারণ তখন শ্রমকে তারা অবহেলা করত এবং যারা শ্রম দিয়ে কাজ করে তাদেরকে তারা খুব ঘৃণার চোখে দেখত। ঠিক আছে। মধ্যযুগ অর্থনীতির আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে কি অর্থনীতি ও জাতীয়তাবাদের উপর প্রভাব। এরপরে আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে কি শ্রম বিভাগ প্রথা বিরাজমান ছিল। শ্রম বিভাগ প্রথা বিরাজমান বলতে এখানে শ্রম ভাগ ছিল। যেমন আমার পরিবারে যদি শুধুমাত্র ধান দরকার, তার মানে আমি ধান উৎপাদন করছি এবং শ্রম আমি নিজেই দিয়েছি। আরেকটা পরিবার তার দরকার হচ্ছে কি মনে করো গম, সে গম উৎপাদন করছে এবং গমের মধ্যে সে শ্রম দিয়েছে। যার যা দরকার তাই উৎপাদন করছে এবং সেই পরিবারের লোকজনই সেটাতে শ্রম দিচ্ছে। বাইরের কেউ এসে ওখানে শ্রম দেয়নি, কাজ করেনি, এবং যার যেটা দরকার সেটাই উৎপাদন করছে, যেটা দরকার নয় সেটা সেই উৎপাদন করে নাই। ঠিক আছে। গোষ্ঠীভিত্তিক কাজের একটা শ্রেণী বিভাগ ছিল মধ্যযুগে। হ্যাঁ, এখন মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য একটা বিষয় সেটা হচ্ছে কি সেন্ট টমাস অ্যাকুইনাসের চিন্তাধারা। উনি একজন মধ্যযুগের বিরাট চিন্তাবিদ ছিলেন। সেন্ট টমাস অ্যাকুইনাসের চিন্তাধারা, তাকে মধ্যযুগের দার্শনিকের বরপুত্র বলা হয়। তিনি কিন্তু একজন ধর্মযাজক ছিলেন, তাকে মধ্যযুগের বরপুত্র বলা হয়। তার সাথে অ্যারিস্টটলের মতবাদের অনেকটা মিল। সেই অ্যারিস্টটল কি বলেছিলেন? অ্যারিস্টটল বলেছিলেন যে ব্যক্তি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবে, তিনি ব্যক্তির সম্পত্তির মালিকানার পক্ষপাতী ছিলেন। তেমনিভাবে টমাস অ্যাকুইনাস অ্যারিস্টটলের মতবাদকে সাপোর্ট করে তিনি বলছিলেন যে ব্যক্তির সম্পত্তির অধিকারের দিতে হবে, কেননা ব্যক্তির সম্পত্তির অধিকার পাইলে সে ততটুকু পর্যন্ত সম্পত্তির অধিকারের মালিক হবে যতটুকু হলে একজন ব্যক্তি মর্যাদাবান হবে,
তার সামাজিক মর্যাদা নিশ্চিত হবে, অতটুকু পর্যন্ত সেই সম্পত্তির অধিকার রাখতে পারবে। এবং তিনি আরও বলছিলেন, যদি মর্যাদা রক্ষার পরিমাণ সম্পদের অধিক পরিমাণ যদি সম্পদ তার থেকে থাকে, মনে করো তখনকার সমাজে আমি যদি ধরি, মনে করো যে যার 1000 টাকা ছিল, সেই ছিল মর্যাদাবান ব্যক্তি, তার সামাজিক মর্যাদা মানে অনেক উচ্চমানের। তার যদি সম্পদের মালিকানা যদি 1000 থেকে যদি 2000 টাকা হয়ে যায়, তাহলে এক্ষেত্রে সেন্ট অ্যাকুইনাস বলছিলেন ওই যে বাড়তি 1000 টাকাটা তিনি কি করবেন, গরিবদের মাঝে দান খয়রাত হিসাবে বিতরণ করে দিবেন। মানে মর্যাদা সম্পন্ন পরিমাণ সম্পদ সে ধারণ করে রাখবে, অতিরিক্ত সম্পদটুকু সে কী করে দিবে, গরিবদের মাঝে বিলিয়ে দিবে। তিনি বলছিলেন গরিবরা যেহেতু খাওয়ার জন্য কিছু পাচ্ছে না, সুতরাং গরিবরা চুরি করা সঙ্গত, এই মতবাদ দিয়েছিলেন সেন্ট অ্যাকুইনাস। সেন্ট টমাস অ্যাকুইনাস বলছিলেন গরিবরা চুরি করা সঙ্গত, কারণ তাদের খাওয়ার জন্য কিছুই নেই, তাদের আয় রোজগার নেই, তাদের খাওয়ার জন্য কিছুই নেই, সুতরাং তারা চাইলে চুরি করতে পারবে। এই কথাটা বলছিলেন টমাস অ্যাকুইনাস। তিনি আরও কয়েকটা কথা বলছিলেন, সেগুলো হচ্ছে কি, তিনি বলছিলেন সম্পদের মালিকানা, যেমন প্লেটো বলছিলেন যে, প্লেটো একটা বিষয় বলছিলেন, সেটা হচ্ছে কি সাম্যবাদকে সমর্থন করতেন প্লেটো, কিন্তু টমাস অ্যাকুইনাস কিন্তু সাম্যবাদকে সমর্থন করেন নাই, অর্থাৎ প্লেটোর মতবাদকে তিনি সমর্থন করেন নাই। প্লেটো মনে করেছিলেন যে শাসক শ্রেণী কোনো সম্পদ থাকবে না, কিন্তু টমাস অ্যাকুইনাস এটার বিরোধিতা করেন। টমাস অ্যাকুইনাস এক্ষেত্রে বলছিলেন যে সম্পদ সম্পূর্ণ শাসক শ্রেণী থাকা প্রয়োজন। আবার দান করার সম্পর্ক বলতে গিয়ে তিনি বেশি বেশি দান করার কথা বলেছিলেন। মানে তিনি অ্যারিস্টটলের পক্ষে কথা বলছিলেন, প্লেটোর বিপক্ষে গিয়ে তিনি অবস্থান করছিলেন। টমাস অ্যাকুইনাস তিনি বলছিলেন যে সম্পদ রাখতে পারবে, অতটুকু রাখতে পারবে যতটুকু তার মর্যাদা নিশ্চিত হয়, ততটুকু সেই সম্পদ রাখতে পারবে। মর্যাদার অধিকতর সম্পদ সে কী করবে, গরিবদের মাঝে বিলিয়ে দিবে, যাতে ধনী গরিবের পার্থক্য কমে আসে, মোটামুটি গরিবরা যাতে গরিব থেকে আরও অধিকতর গরিব থেকে রক্ষা পায় এবং তারা যাতে আরও সম্পদের মালিকানা হয়। এটা বলছিলেন টমাস অ্যাকুইনাস। মধ্যযুগে টমাস অ্যাকুইনাসের প্রভাব ছিল অনেক বেশি।